সো কী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করবো তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং নিজের নিজের পড়াশোনায় প্রচণ্ড ব্যস্ত আছো। পড়াশোনায় ব্যস্ত থাকো, প্রিপারেশন চালিয়ে যাও, সাকসেস তোমার একদিন আসবেই, এটুকু আমি বিলিভ করি। ওকে, চলো গাইজ, ডাব্লিউপিপি এবং কেপি হওয়ার পথে তোমাদের যে বাধা সেটা হচ্ছে অঙ্ক যদি হয় তাহলে তোমাদের সেই বাধা আর থাকবে না যখন তোমরা এই ক্লাসগুলো ফলো করবে। ঠিক আছে, এই ক্লাসগুলোতে নিমেষে অঙ্কর যে প্যাটার্ন আমি শুরু করেছি সেই প্যাটার্নটা আমি তোমাদের লাস্ট দিন অবধি ফলো করাবো এবং সেখানে তোমাদের ডাব্লিউপিপির পথ একদম সুগম হবে, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ওকে, তো প্র্যাকটিস সেট 1 যারা এখনও দেখোনি তারা আগে প্র্যাকটিস সেট 1 দেখবে এবং তারপর প্র্যাকটিস সেট 2 কী করবে না কভার করবে, কারণ এখানে ক্রোনোলজিক্যাল মেথড আমি ক্লাসগুলো করাচ্ছি। একদম টার্গেট নিয়েছি যে তোমাদের পরীক্ষা শেষ হওয়া অবধি অ্যাটলিস্ট যেন 500 ইউনিক কোশ্চেন তোমাদের সলভ করাই। ওকে, তো চলো আমরা লাস্ট দিন 15টি প্রশ্নের সলভ দেখেছি, আজকে আরও 15টি প্রশ্নের সলভ দেখব এবং তার সঙ্গে তোমাদের বলে রাখি তোমরা অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবে, কিন্তু সেখানে কারণ কি, কারণ সেখানে তুমি এই ক্লাসটির লিঙ্ক সবার আগে পাবে। ঠিক আছে, আর তার সঙ্গে কী পাবে না, ডেলি কুইজ পাবে সেখানে জিকের জন্য এবং ম্যাথসের জন্য। তার সঙ্গে তোমরা কী পাবে, পিডিএফ নোটস পাবে এবং তার সঙ্গে আরেকটি বিশেষ ইম্পর্টেন্ট ঘোষণা, সেটা হচ্ছে আমি আমাদের যে অ্যাপটি আছে যার ডাউনলোডের লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে তোমরা ডাউনলোড করবে সেখান থেকে এবং ডাউনলোড করার পর এখানে আমি খুব শীঘ্রই তোমাদের জন্য নিয়ে আসছি উইকলি একটি করে মক টেস্ট এবং সেটি ফ্রি মক টেস্ট, সেখানে কোনো রকম কোনো টাকা পয়সার ব্যাপার নেই এবং এই মক টেস্টে তোমরা একদম ডাব্লিউপিপির জন্য এবং কেপির জন্য আলাদা আলাদা সেট দেখতে পাবে, একদম এক্সাম ওরিয়েন্টেড। 85টি কোশ্চেন ডাব্লিউপি কনস্টেবলের জন্য এবং কেপি কনস্টেবলের জন্য 100টি কোশ্চেন, যেরকম এখন শিডিউল চলছে ঠিক সেরকমভাবে প্রত্যেক সপ্তাহে একটি করে মক। ওকে, তো অবশ্যই আজকে ডাউনলোড করবে এবং তারপরে এই সেটগুলো দিয়ে তোমাদের প্রিপারেশনকে আরও অনেক বেশি বুস্ট করবে। চলো আজকে ক্লাসে প্রথম প্রশ্নে চলে আসি। 15 নম্বর প্রশ্ন অবধি সলভ করেছিলাম, আজকে 16 নম্বর প্রশ্ন ডাইরেক্ট সলভ করাবো। একটি আয়তক্ষেত্রের যাকে আমরা রেক্ট্যাঙ্গেল বলে থাকি, ইংলিশ টার্ম এখানে লেখা আছে, যার কর্ণ √41 সেন্টিমিটার এবং তার ক্ষেত্রফল বলা হয়েছে 20 স্কোয়ার সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করতে হবে। ওকে, দেখো আমি তোমাদের আগেই বলেছি যে শুধু এরিথমেটিক উপর বেস করে কিন্তু প্রশ্ন হয় না, তোমাদের অ্যালজেব্রাও করতে হবে, তোমাদের পরিমিতিও করতে হবে, তোমাদের ট্রিগোনোমেট্রি থেকে প্রশ্ন থাকে না বললেই চলে, তাও বেসিক ট্রিগোনোমেট্রি জেনে যাওয়া দরকার, বেসিক জিওমেট্রি তো অবশ্যই জানতে হবে। ওকে, দেখো এই যে প্রশ্নটি আছে, প্রশ্নটি একদম অ্যালজেব্রার উপর বেস করে আছে। কী বলা হয়েছে, একটি আয়তক্ষেত্রের কর্ণর লেন্থ বলা হয়েছে কত, √41 সেন্টিমিটার। যদি এটি একটি আয়তক্ষেত্র হয় যার নাম আমি দিয়ে দিলাম ABCD সাপোর্টস, তাহলে যদি আমি AC অ্যাড করে দিই, বলবো AC একটি কর্ণ, বলবে হ্যাঁ একদম ঠিক, যেখানে AD হচ্ছে ব্রেথ আর CD হচ্ছে লেন্থ। ওকে, তাহলে এই যে রেক্ট্যাঙ্গেলটি, এই রেক্ট্যাঙ্গেলটি দুটো ট্রায়াঙ্গেলে ভাগ হয়েছে এবং দুটো ট্রায়াঙ্গেলই কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কারণ জানি আমি একটি আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ কী হয় না 90 ডিগ্রি হয়। তাহলে এই ADC ট্রায়াঙ্গেলটি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেখানে D কোণটি হচ্ছে কি 90 ডিগ্রি বা রাইট অ্যাঙ্গেল। এবার দেখো D এর অপোজিটে যে AC, সে কি না, সে হচ্ছে কর্ণ, আবার উল্টো দিকে একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা একটি সমকোণী ত্রিভুজের অতিভুজও বটে। তাহলে অতিভুজের লেন্থ বলা হয়েছে √41 সেন্টিমিটার। ইটস নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক। আর আমরা জানি যে পাইথাগোরাস ভদ্রলোক বলে গিয়েছিলেন যে একটি সমকোণী ত্রিভুজের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার = অতিভুজের স্কোয়ার হয়। আর এখানে লম্ব মানে কি ব্রেথ আর বেস মানে কি এল, তার মানে আমি বলতে পারি যে ভূমি স্কোয়ার মানে L স্কোয়ার আর লম্ব স্কোয়ার মানে হচ্ছে B স্কোয়ার = অতিভুজের স্কোয়ার মানে AC স্কোয়ার মানে কর্ণর স্কোয়ার, আর কর্ণর লেন্থ √41, তাহলে √41 এর হোল স্কোয়ার। তাহলে এটা জাস্ট তোমাদের বলার জন্য লিখলাম, তোমরা পরীক্ষা হলে কিন্তু আর √41 এর হোল স্কোয়ার লিখবে না, ডাইরেক্ট লিখবে √41 এর হোল স্কোয়ার করলে তো 41ই হয় দাদা, কোনো অসুবিধা নেই। তাহলে L স্কোয়ার প্লাস B স্কোয়ার বলা হয়েছে 41। আর কি বলা হয়েছে, তার ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি না লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে লেন্থ ইন্টু ব্রেথ মানে L ইন্টু B বলা হয়েছে কত 20। নির্ণয় করতে হবে আয়তক্ষেত্রটির পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি না 2 ইন্টু লেন্থ বা দৈর্ঘ্য প্লাস প্রস্থ 2 ইন্টু L প্লাস B, তাহলে 2 ইন্টু L প্লাস B ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে আগে আমি দেখতে পাচ্ছি যে L স্কোয়ার প্লাস B স্কোয়ার বলা হয়েছে, এখানে LB বলা আছে, তাহলে এখানে L প্লাস B কী করে আনতে পারি। আচ্ছা এখানে তুমি দেখো তো, যদি আমি L স্কোয়ার প্লাস B স্কোয়ারের সঙ্গে 2 ইন্টু LB যোগ করে দিই তাহলে একটা ফর্মুলা আসে, বলবে হ্যাঁ একদম। দেখো 2 ইন্টু LB করলে এখানেও 2 গুণ হবে, তাহলে 2LBর ভ্যালু হয়ে যাবে 40। এবার দেখো এই দুটো টার্মকে আমি যোগ করে দিই তাহলে কী বলবো না L স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস 2LB = কি না 41 প্লাস 40 দ্যাট ইজ 81 না, বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে দেখো এটি একটি ফর্মুলা পড়ে গেল না কার, A প্লাস বি হোল স্কোয়ার, দেখো A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস 2AB, তার মানে কি আমি বলতে পারি L প্লাস B এর হোল স্কোয়ার = 81। আর সেখান থেকে আমি বলতে পারি যে L প্লাস B কত হবে না √81 দাদা, আর √81 মানে কত 9 প্লাস মাইনাস 9, এখানে তো লেন্থ কখনো মাইনাস হতে পারে না, তাই শুধু নেবো +9। তাহলে আমি পেয়ে গেলাম যে L প্লাস বির ভ্যালু হচ্ছে 9, আমার নির্ণয় করতে হবে 2 ইন্টু L প্লাস বি, তখন 2 ইন্টু 9 দ্যাট ইজ 18 সেন্টিমিটার হয়ে যাবে আমার কারেক্ট আনসার, অপশান এ। তাহলে বোঝা গেল। নেক্সট প্রশ্নে চলে যাই, 17 নম্বর প্রশ্ন।
একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অন্তর 23 মিটার, খুব ভালো কথা। তার মানে লেন্থ আর ব্রেথের ডিফারেন্স বলা হয়েছে কত, 23। অবশ্যই লেন্থ বড়, ব্রেথ ছোটো, তাহলে লেন্থ মাইনাস বি 23 বলতে পারি। আর কি বলা হয়েছে, যদি আয়তক্ষেত্রটির পরিসীমা 206 মিটার হয়। আচ্ছা, পরিসীমা মানে এক্ষুনি দেখলাম যে 2 ইন্টু এল প্লাস বি, 2 ইন্টু এল প্লাস বি বলা হয়েছে 206। তাহলে এখান থেকে এল প্লাস বি সমান বলতে পারি কত না 206/2, তারপরে কত 103। তাহলে এখান থেকে এল প্লাস বি পেয়ে গেলাম 103। এবার আমাকে নির্ণয় করতে হবে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল। আর ক্ষেত্রফল নির্ণয় করার জন্য কী চাই আমার, এল আর বি দুটোরই ভ্যালু চাই। তাহলে এল ইন্টু বির ভ্যালু নির্ণয় করতে হবে। আচ্ছা, এল মাইনাস বির ভ্যালু দেওয়া আছে, এল প্লাস বির ভ্যালু দেওয়া আছে, তাহলে এল বি ভ্যালু নির্ণয় করবো কী করে। এখানে অনেক রকম প্রক্রিয়া করা যায়। তুমি ডাইরেক্ট এল আর ডাইরেক্ট বি এর ভ্যালু নির্ণয় করে করতে পারো, বা কোনো ফর্মুলা ইউজ করেও করতে পারো। আমি এল আর বি ভ্যালু নির্ণয় করে দেখাচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, যখন দুটো সংখ্যার যোগফল, সেই দুটো সংখ্যারই বিয়োগফল দেওয়া থাকবে, তখন সেখান থেকে ডাইরেক্ট বড় সংখ্যাটি, অবশ্যই এখানে বড় সংখ্যাকে এল, লেন্থ বা দৈর্ঘ্য সব থেকে বড়ো, মানে এল গ্রেটার দেন বি আমরা সবাই জানি। তাহলে বড় সংখ্যাটি নির্ণয় করার ফর্মুলা হচ্ছে যোগফল প্লাস বিয়োগফল, তার মানে 103 প্লাস 23/2। আর ছোট সংখ্যাটি মানে বি, এর ভ্যালু নির্ণয় করার ফর্মুলা হচ্ছে যোগফল মাইনাস বিয়োগফল, 103 মাইনাস 23/2। দ্যাটস ইট। তাহলে দেখো 103 প্লাস 23, তার মানে দেখতে পাচ্ছি এখানে কত আসছে, এখানে হচ্ছে তোমার 126/2, তাই তো। 126/2 মানে 63। আর এখানে কত দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি 103 মাইনাস 23, তার মানে হচ্ছে কত 80/2 মানে 40। তার মানে এল ইন্টু বি এর ভ্যালু কত হবে গো, 63 ইন্টু 40, 63 ইন্টু 4 করে কী দেখতে পাচ্ছি, 63 ইন্টু 4 করে দেখতে পাচ্ছি না 252 হচ্ছে। তাহলে 2520 অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। বোঝা গেছে, বলবে খুব সুন্দর বোঝা গেছে, তো কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 18। আচ্ছা, কোশ্চেন নাম্বার 18 দেখতে পাচ্ছি বদমাশ রুল। আমরা সবাই জানি যে BODMAS, বদমাশ রুলে বি ফর ব্র্যাকেট, ও ফর অফ মাথায় রাখবো, ডি ফর ডিভিশন বা ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন বা গুণ, এ ফর অ্যাডিশন বা যোগ, এস ফর সাবস্ট্রাকশন বা বিয়োগ। ঠিক আছে, তার মানে এই যে কথাগুলো আমি লিখলাম বদমাশ, তার যে সাংকেতিক চিহ্নগুলো আমি দিলাম সেগুলোর কাজ কিন্তু আগে হবে, মানে আগে ব্র্যাকেটের কাজ, তারপর অফ, তারপর ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে সব থেকে বড়ো ব্র্যাকেট আছে, এটা সেকেন্ড ব্র্যাকেট হবে। সব থেকে ছোটো ব্র্যাকেট দেখতে পাচ্ছি ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এর কাজ আগে হবে। তাহলে -13 + 4, -13 + 4 করলে কত হয় -9। আর এই -9 আবার এই মাইনাসের সঙ্গে গুণ হয়ে যাবে কি +9। তার মানে আলটিমেট পেয়ে গেলাম কি, 13গুলো কিন্তু মুখোমুখি করতে হবে, ঠিক আছে। 13 - 3 + 9, আর -3 + 9, আলটিমেট এই মাইনাসের এই মাইনাস করে প্লাস হয়ে গেছে। তাহলে আলটিমেট 13 - 3 + 9 মানে হচ্ছে কি +6, তার মানে 13 + 6 19। আর মানে এই পুরো পার্টটা দেখো হয়ে গেল কত 19, তার মানে 19 - 12 + 5। ঠিক আছে, এটুকু হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকলো। আর 96 যেরকম আছে সেরকম লিখে দাও, ভাগ 8। ঠিক আছে, এর বাইরে কিছু এই ব্র্যাকেট, এর পরে এখানে ব্র্যাকেট আছে, মানে এখানে কিছু নেই, মানে গুণ আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে 96 ভাগ 8, এই ভাগটা কিন্তু আগে করবো না, আগে দেখিনি ব্র্যাকেটের কাজ কি, ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। তাহলে 19 - 12, 7 + 5 12, তার মানে ইন্টু 12। তাহলে 8 12 তো আবার কি 96। এই জায়গাটায় অফ ছিল, এখানে অফ ছিল, ঠিক আছে, এই অফটা এখানে পড়েনি, এখানে অফ ছিল, 8 অফ। ওকে, তাহলে যদি অফ থাকে তাহলে অফের কাজ তো আগে, তারপরে ভাগের কাজ, তাই না। তাহলে 8 of 12। ওকে, তাহলে 8 of 12 মানে কত, 8 × 12, অফ মানেও কিন্তু গুণ, কিন্তু এর কাজ আগে হবে। তাহলে 96 ভাগ আলটিমেট 8 × 12 96, তার মানে 1 হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান, অপশান বি। ওকে গাইস, চলে যাই পরের প্রশ্ন। 19, 24, 36 এবং 60 গসাগুর কত। আচ্ছা, গসাগু মানে কি, মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তার মানে সেই সংখ্যাটি হবে গসাগু যে কী করবে, 24কে পুরোপুরি ভাগ করবে, 36কেও পুরোপুরি ভাগ করবে এবং 60কেও পুরোপুরি ভাগ করবে, কোনো ভাগশেষ থাকবে না। তাহলে এমন কোন সংখ্যা, এই চারটে অপশন দেখতে পাচ্ছ, যে 24কেও পুরোপুরি ভাগ দেবে, 36কেও পুরোপুরি ভাগ দেবে এবং 60কেও পুরোপুরি ভাগ দেবে, তুমি বলবে 12। 24কে 24/12 করি, তাহলে দেখো 12 দিয়ে 24কে পুরোপুরি ভাগ যায়, 36কেও পুরোপুরি ভাগ যায়, 60কেও পুরোপুরি ভাগ যায়, কিন্তু 24 দিয়ে কি 24 পুরোপুরি ভাগ যায়, 36কে কি পুরোপুরি ভাগ দিতে পারবে না, তার মানে হতে পারে না। 20, 24, 36 কোনোটা কি পুরোপুরি ভাগ দেবে না, 60কে দিতে পারে, কিন্তু তাও এও হবে না, কারণ প্রত্যেককে দিতে হবে, 16ও হবে না সিমিলারলি। তাহলে একমাত্র 12ই হবে কারেক্ট আনসার, কোনো রকম কোনো গসাগু করার প্রয়োজন নেই। ওকে গাইস, নেক্সট প্রশ্ন। 60 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার 60 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটি খেলার মাঠের বাইরের চারধারে 1 মিটার চওড়া একটি রাস্তা থাকলে রাস্তাটির ক্ষেত্রফল কত। তো এই প্রশ্নটি করার জন্য অনেক বড় বড় মেথড তোমরা অ্যাপ্লাই করো, অনেক বড় বড় মেথড। আমি তোমাদের এক লাইনে গল্প শেখাবো, এক লাইনে, ঠিক আছে।
মূল বক্তব্য হচ্ছে, দেখো এখানে বলা আছে, ধরো এইটা হচ্ছে মেন আয়তক্ষেত্রাকার পার্ক, ঠিক আছে, পার্ক বা খেলার মাঠ, ওকে। এবার তার বাইরের দিকে একটা 1 মিটার চওড়া রাস্তা আছে বাইরের চারধারে, তার মানে এই রাস্তাটা হচ্ছে এখানে 1 মিটার বলতে পারি, এখানেও 1 মিটার বলতে পারি, তাই তো? তাহলে এইটা হচ্ছে আমার কি মাঠ, এইটুকু হচ্ছে আমার মাঠ। তাহলে মাঠের বাইরের রাস্তা, আমাকে রাস্তা ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তার মেন ফর্মুলাটা কি? ফর্মুলা তোমরা সবাই জানো, যে রাস্তার সহিত মাঠের ক্ষেত্রফল মাইনাস মাঠের ক্ষেত্রফল মাইনাস মাঠের ক্ষেত্রফল। তাহলে এটাই তো ইজিক্যাল টু কি? রাস্তার ক্ষেত্রফল। এটা হচ্ছে মেন কনসেপ্ট। এবার এই কনসেপ্টে অঙ্ক করতে গেলে সময় লেগে যাবে বাবা, সময় লেগে যাবে, ঠিক আছে? তার মানে আমাকে এই কনসেপ্টটা কিন্তু মাথায় রাখতে হবে, যে রাস্তার সমেত মাঠের ক্ষেত্রফল মাইনাস মাঠের ক্ষেত্রফল করলে আমি রাস্তার ক্ষেত্রফল পাই। কারণ অন্য সময় অন্য কোনো রকমের প্রশ্নটা জিজ্ঞেস করলে, অন্য কোনো জিনিস জিজ্ঞাসা করলে তখন কিন্তু কনসেপ্টটা কাজে লাগবে, ওকে। কিন্তু আমি এই ধরনের প্রশ্ন, ডাইরেক্ট এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রচুর পড়ে, এই ডাব্লিউপিপি বলো, কেপি বলো, বা পিএসসি ক্লার্কশিপ বলো। তাহলে তখন এই প্রশ্নটা একদম দেখেই যদি প্রশ্নটা আনসার নির্ণয় করতে হয় এক লাইনে, কী করবে? ক্যালকুলেশন কম করার জন্য আমি বলছি, দেখো এখানে 60-40 যেরকম আছে সেরকম থাকবে। যত মিটার চওড়ার রাস্তা, যদি আমাকে এক্স মিটার চওড়া রাস্তা বলে, এক্সের সঙ্গে আমি আরও এক্স যোগ করে দেবো, মানে কি? যদি আমাকে 5 মিটার রাস্তা বলে, তাহলে আমি 5 মিটারের সঙ্গে আরও 5 যোগ করে 5 + 5 10 করে দেবো। যদি আমাকে 7 মিটার বলে, 7 + 7 14 করে দেবো। করে কি করব? তাহলে এবার দেখো এখানে কত মিটার চওড়া বলা হয়েছে? 1 মিটার, তাহলে 1-এর সঙ্গে আরও 1 যোগ করে দাও, তাহলে আলটিমেট 2 মিটার হয়ে গেল। এবার ব্যাস এইবারে হচ্ছে আমার আসল কাহিনী, এক লাইনের প্রশ্ন শেষ। রাস্তার ক্ষেত্রফল আমার কাজ কী হয়েছে? রাস্তাটির ক্ষেত্রফল। আর রাস্তার ক্ষেত্রফল হয়ে যাবে ডাইরেক্ট, আমি বলবো 60 × 2, খুব ভালো কথা, এই 60 মিটার দৈর্ঘ্য, তার সঙ্গে 2 মিটার গুণ, প্লাস 40 মিটার প্রস্থ, 40 × 2, প্লাস এই 2 মিটার যেটা আছে তার সঙ্গে আরও 2 গুণ, 2 × 2। তাহলে এটাই হয়ে যাবে আমার ডাইরেক্ট রাস্তার ক্ষেত্রফল, দ্যাটস ইট। আর কিচ্ছু করতে হবে না। তাহলে 60 + 2 কত? 120, 40 + 2 180, 2 + 2 4, তার মানে 120 + 200, 204 হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। আচ্ছা অপশানে বলবে, হ্যাঁ একদম ঠিক, অপশান সি হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইচ অ্যান্ড এভরিওয়ান। যারা বুঝতে পারেনি তারা আমাকে কমেন্টে জানাবে, আমি তাদের আবার এই প্রশ্নটি বোঝাবো। ওকে গাইস, চলো টাটা। নেক্সট প্রশ্ন, দুটি সংখ্যার গুণফল বলা আছে 4107, যদি সংখ্যা দুটোর গসাগু 37 হয় তাহলে বৃহত্তর সংখ্যাটি কী হবে? খুব ভালো একটি প্রশ্ন, কনসেপচুয়াল প্রশ্ন। সবসময় যখনই গুণফল দেওয়া থাকবে 4107 এবং গসাগু দেওয়া থাকবে, তখন আমি কি করব? যে গুণফলটি আছে তাকে গসাগুর স্কোয়ার দিয়ে ভাগ করব। ভাগ করার পর কী পাবো? না, ভাগ করার পর পাবো আমি প্রোডাক্ট অফ দ্য ফ্যাক্টরস, সংখ্যাগুলোর যে ফ্যাক্টর তার প্রোডাক্ট পাবো। ওকে গাইস, তাহলে এখানে দেখো গুণফল কত বলা হয়েছে? 4107, তাকে কত দিয়ে ভাগ করবো? এই সিএফ বা গসাগুর হোল স্কোয়ার। তাহলে গসাগুর হোল স্কোয়ার মানে 37 স্কোয়ার, মানে 37 × 37, ঠিক আছে? তাহলে দেখো কাটাকুটি যাচ্ছে, 37 1 37, তারপর কত হচ্ছে এখানে 40, আবার 37, আবার তাহলে 111, 37 3 111 সবাই জানে। তাহলে আলটিমেট পেলাম কত? 3। তাহলে এই 3টা কি? এই 3টা হচ্ছে যে সংখ্যা দুটো আছে তাদের কি, তাদের রেশিওর যে দুটো টার্ম থাকবে তাদের প্রোডাক্ট। তাহলে এই 3কে আমি কী করবো? আমার বৃহত্তর সংখ্যা নির্ণয় করতে হবে। 3কে এমন দুটো সংখ্যার গুণফলে লিখবো যারা পরস্পর কোপ্রাইম, আর সেটা একমাত্র এখানে একটাই সম্ভব, সেটা হচ্ছে 3 × 1, সেটা হচ্ছে 3 × 1। তাহলে এবার আলটিমেট কী পেয়ে গেলাম? না, আমাকে সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে সংখ্যাগুলো কী হতে পারে? না 37 × 3 হতে পারে একটি সংখ্যা, আর একটা হচ্ছে 37 × 1। সবসময় এই যে নাম্বারগুলো পেলাম, এই নাম্বারগুলো হচ্ছে কি না, এই নাম্বারগুলো হচ্ছে সংখ্যা দুটোর রেশিওর দুটি টার্ম, আর রেশি দুটো টার্মের সঙ্গে যদি আমি গসাগু গুণ করে দিই তাহলেই সংখ্যা পাওয়া যায়। তাহলে সংখ্যাগুলো কী হবে? 3 × 37 আর 1 × 37। তাহলে অবশ্যই এখানে বৃহত্তর সংখ্যা কী হবে? বৃহত্তর সংখ্যা হবে 37 × 3, অ্যান্ড দ্যাট ইজ 111, 111 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ইজ ইট ক্লিয়ার? যদি এখানেও ক্লিয়ার না হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এই সংক্রান্ত আমি আরও কয়েকটি প্রশ্ন তোমাদের সলভ করাবো এবং সেখানে বেসিক থেকে বোঝাবো। আর যারা বেসিক বোঝোনি, এই প্রশ্নটা বেসিক জানো না, তারাও আমাকে কমেন্টে জানাবে। ওকে গাইজ, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 22, এ এবং বি এর মাসিক গড় আয় 15050, বি এবং সি এর মাসিক গড় আয় বলা আছে, এ এবং সি এর মাসিক গড় আয় বলা আছে। তাহলে এর মাসিক গড় আয় কত হবে? আমাকে একটা কথা বলো, যদি এ আর বি এর মাসিক গড় আয়ের সাম বলা থাকে, এদের মাসিক গড় আয় বলা থাকে, তাহলে স্যার সাম নির্ণয় করবো কী করে?
যদি এ আর বি এর মাসিক গড় আয়, অ্যাভারেজ আয় বলা থাকে, অ্যাভারেজ ইনকাম বলা থাকে, তাদের টোটাল ইনকাম করবো কী করে? তোমরা কিছুই না, এর সঙ্গে 2 গুণ করে দিন, মানে 15050 ইন্টু 2, দ্যাটস ইট। বলবে হ্যাঁ একদম ঠিক। সিমিলারলি বি আর সি এর টোটাল মাসিক আয় কত হবে? দাদা 15350 ইন্টু 2। দাদা সি প্লাস এর বা এ প্লাস সি, হোয়াট এভার, এ প্লাস সি বলেছে, এ প্লাস সি লেখো, এ প্লাস সি এর টোটাল মাসিক আয় কত হবে? দাদা 15200 ইন্টু 2, দ্যাটস ইট। তাহলে এবার দেখো, যখন আমি এদের সাম করব, মানে এই ইকুয়েশনটি এই ইকুয়েশনটার এই ইকুয়েশনটি যখন যোগ করব, তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড বোথ সাইড যোগ করতে হবে। লেফট হ্যান্ড সাইড যোগ করলে দেখতে পাচ্ছি 2টো এ, 2টো বি আর 2টো সি পাচ্ছি, তার মানে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। এটা কত হয়ে গেল? না দেখো, এখানে 2 প্রত্যেকটার সঙ্গে গুণ আছে, তাহলে 2 কমন নিলে এদের যোগফল, যোগফল কত হচ্ছে গো? দেখো 0, 10 0, হাতে 1, 3 আর 2 5 আর 1 6, এখানে 3 15 45, তাহলে 45600। তাহলে এবার দেখো এই দুই ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আমি তোমাদের এই এতটা লম্বা 3টে লাইন বোঝালাম। এই 3টে লাইন বোঝানোর কারণ হচ্ছে যে পরবর্তীকালে যখন এই প্রশ্নটাই আসবে সেম ডেটা দিয়ে, যে মাসিক গড় আয় বলা আছে দুজন করে, তাহলে তাদের যদি আমি ইন্ডিভিজুয়াল, মানে এই সংখ্যাটি আর এই সংখ্যাটির সাম যদি করে দিই, তাহলে 3জনকার টোটাল মাসিক আয় পাওয়া যায়। তাহলেই 3জনকার টোটাল মাসিক আয় পাওয়া যায়। তাহলেই 3জনকার টোটাল মাসিক আয়, গড় নয় কিন্তু, টোটাল মাসিক আয়। তাহলে এ বি আর সি এর টোটাল মাসিক আয় কত হবে? না জাস্ট এই 3টে সংখ্যার যোগফল। ওকে, তাহলে বাকি এত কিছু করার কোনো দরকারই নেই। গাইস বোঝা গেছে? বলবে হ্যাঁ খুব সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। এবার আমার নির্ণয় করতে হবে কার মাসিক আয়, না এর। তাহলে এ প্লাস বি প্লাস সি থেকে যদি বি প্লাস সি বিয়োগ করে দিই, তাহলে তো এর ভ্যালু পেয়ে যাবো। আর বি প্লাস সি এর টোটাল ভ্যালু কত? না 15350 ইন্টু 2। বি প্লাস সি মানে বি এবং সি এর টোটাল মাসিক আয় কত? না 15350 ইন্টু 2 করলে কত হচ্ছে? গুণ করলে 2 0 0, 35 দুগুণে 70 আর 15 দুগুণে 30। বেশ, বিয়োগ করে দাও। দেখো 900 কোথায় আছে? 900 দুটো জায়গায় আছে, বিয়োগ করতেই হবে। তার মানে 4 আর 3 থেকে 14, তাহলে 14900 অপশানটি। বোঝা গেল? বলবে সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। তাহলে এটাই হচ্ছে আমার এর মাসিক আয়, এর মাসিক আয়। তাহলে এর পরবর্তীকালে যখন এই প্রশ্নটা থাকবে, এই এত বড় গল্প আমি আর করবো না, এই ডাইরেক্ট 3 লাইনের প্রশ্ন গল্প শেষ। ওকে, নেক্সট প্রশ্ন। কোশ্চেন নাম্বার 23-তে কী বলা হলো? না একটি ট্রেন 800 মিটার এবং 400 মিটার লম্বা দুটি সেতু যথাক্রমে 100 সেকেন্ড এবং 60 সেকেন্ড অতিক্রম করছে। ওকে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে দেখো, এই যে ট্রেনটি, সে ট্রেনটা যখন 800 মিটার সেতু অতিক্রম করছে, তখন সে যে স্পিডে যাচ্ছে, আর যখন 400 মিটার সেতু অতিক্রম করছে তখনও সেই স্পিডে যাচ্ছে। এখানে স্পিডের কোনো চেঞ্জ হয়নি, কিন্তু ট্রেনও সেম। ঠিক আছে, তাহলে ট্রেন যখন কোনো সেতু অতিক্রম করে, তখন সে কী করে? নিজের দৈর্ঘ্য যায় প্লাস সেতুর দৈর্ঘ্য যায়। তার মানে ট্রেনটি নিজের দৈর্ঘ্য যাচ্ছে প্লাস 800 মিটার যাচ্ছে। কত সময় গো? 100 সেকেন্ডে। তাহলে বাই 100 করলে কী পাবো? ট্রেনটির গতিবেগ পাবো বা স্পিড পাবো। আমরা জানি কি, যে স্পিড সমান কি না ডিস্টেন্স বাই টাইম। ওকে, আবার এই ট্রেনটি যখন 400 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করছে, তখন সে নিজের দৈর্ঘ্য যাচ্ছে প্লাস সেতুর দৈর্ঘ্য যাচ্ছে। কত সময়? না 60 সেকেন্ডে। তাহলে এখানেও ওই ট্রেনটির স্পিড পাচ্ছি, আর দুটো স্পিড কি একই ট্রেনের, তার মানে এটা কি ইকুয়াল। ব্যাস, গল্প শেষ, আর কিছু করার দরকার নেই। তারপরে এখান থেকে আমি কী পেলাম? দেখো কাটাকুটি হয়ে যাচ্ছে, 100 আর 60। এটাকে এরমভাবে লিখবে, টি প্লাস 800 বাই টি প্লাস 400 ইজিক্যাল টু 100/60। আর 100/60কে আমি 20 দিয়ে কাটাকুটি করে 20 5 60, 20 3 100। ব্যাস, তাহলে এবার এখান থেকে টি এর ভ্যালু তুমি ডাইরেক্ট নির্ণয় করতে পারো। টি এর ভ্যালু ডাইরেক্ট কী হবে? দেখো, এখান থেকে তুমি 5 ইন্টু 4 আর 3 ইন্টু 800, তাহলে 3 ইন্টু 800 করলে কত হয়? আগে 3 ইন্টু 800 করবে, কত? 2400। 5 ইন্টু 400 করলে কত? 2000, মাইনাস 5 আর 3-এর ডিফারেন্স 2, গল্প শেষ। তাহলে 2400 মাইনাস 2000 মানে হচ্ছে 400/2 মানে হচ্ছে 200। তাহলে 200 মিটার হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য। ইজ ইট ক্লিয়ার? বলবেন জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা। অপশান ডি। তাহলে বোঝা গেল, এইভাবে এই ধরনের প্রশ্নগুলো খুব সহজে, খুব তাড়াতাড়ি করা সম্ভব। নেক্সট প্রশ্নে চলে যাই। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলা হয়েছে 4200 স্কোয়ার সেন্টিমিটার, আর বলা হয়েছে 15 সেমি দৈর্ঘ্য এবং 4 সেমি, এটা গ্রন্থ না, এটা প্রস্থ হবে, প্রস্থ বিশিষ্ট কতগুলো টালি দিয়ে আয়তক্ষেত্রটিকে আবৃত করা যাবে? তাহলে মনে রাখতে হবে যে নাম্বার অফ টাইলস বা টালির সংখ্যা ইজিক্যাল টু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল
বাই একটি টালির ক্ষেত্রফল। এটা মাথায় রাখতে হবে। যে এটা মাথায় রাখবে তার এই প্রশ্ন করতে 2 সেকেন্ড টাইম লাগবে। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বলাই আছে 4200 স্কোয়ার সেন্টিমিটার, তাহলে টালির সঙ্গে তাহলে কত হবে 4200 বাই, এবার কী বলা হয়েছে আর একটা টালি যেটাও কিন্তু 15 সেমি দীর্ঘ এবং 4 সেমি প্রস্থ বিশিষ্ট, তার মানে সেটাও একটা আয়তক্ষেত্র, তাহলে তার ক্ষেত্রফল কত হবে 15 × 4 বলবে, হ্যাঁ একদম ঠিক। ব্যাস গল্প শেষ। 4 15 কত 60, আর 6 7 কত 42, তার মানে কি 70টা। তার মানে 70টা টালি হলেই আমার পুরো আয়তক্ষেত্রটি আবৃত হয়ে যাবে, অপশান বি। 25 মান নির্ণয় করতে হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা খুব পড়বে, সিম্পলিফিকেশনের টাইপ, যেখানে অ্যালজেব্রার কনসেপ্ট লুকিয়ে আছে। এখানে কিন্তু তুমি 2.39 হোল স্কোয়ার বা 1.61 হোল স্কোয়ার করে কিন্তু প্রশ্নের আনসার এই জীবনে নিয়ে আসতে পারবে না। এখানে বুঝতে হবে যে এই 2.39কে যদি আমি এ ধরে নিই এবং 1.61কে যদি আমি বি ধরে নিই, তাহলে আলটিমেট এই যে স্টেটমেন্টটি বলা আছে, এটা আলটিমেট কী বলা আছে না 2.39 জায়গায় এ লিখে দাও, তার মানে এ স্কোয়ার, মাইনাস 1.61 জায়গায় বি লিখে দাও মানে বি স্কোয়ার, বাই কী লিখবো 2.39 মাইনাস 1.61 মানে হচ্ছে এ মাইনাস বি। এ বলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা বাচ্চারাও বলতে পারবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দাদা, বাই এ মাইনাস বি। তাহলে দেখো এ মাইনাস বি ক্যান্সেল আউট হয়ে গেলো, পড়ে এলো কি এ প্লাস বি। তাহলে এ প্লাস বি হয়ে যাবে আমার আনসার। এ প্লাস বি মানে 2.39 প্লাস 1.61, এদের যোগ করলে কত হবে, তাহলে যোগ করলে এদের হয়ে যাবে 4। তাহলে 4 হচ্ছে কি অপশান এ হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। ইজ ইট ক্লিয়ার? বলবেন জলের মতো পরিষ্কার, তো কোনো অসুবিধা নেই। 26 নম্বর প্রশ্ন, কোনো সংখ্যার 5% যদি 12 হয় তাহলে সংখ্যাটি কত? তাহলে এর থেকে সোজা প্রশ্ন আমার মনে হয় না। তাহলে এই 4টে অপশানের মধ্যে দেখো না কার 5% 12 হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি 120-এর 10% করলে 12 হয়, তার মানে অবভিয়াসলি এর ডাবল 240-এর 5% করলে কী হবে 12 হবে, তার মানে অপশান সি। ঠিক আছে, কোনো কিছু ভাবার দরকার নেই। অথবা তুমি ভাবতে পারো যে যারা এখনও বাচ্চারা ভাববে যে সংখ্যাটি হলো এক্স, তার 5% মানে 5/100 ইজিক্যাল টু হচ্ছে 12। এই এতক্ষণে যে লিখে অঙ্কটা করবে, যে এই প্রসেসে করেছে তার অলরেডি করে নেক্সট করা হয়ে গেছে। তাহলে এক্সের ভ্যালু কত, এখানে দাদা 5, এখানে 20 কাটাকুটি হয়েছে, 20 × 12 দাদা মানে 240। এই ভাবনা চিন্তা থেকে বেরোতে হবে। এই ভাবনা চিন্তা থেকে না বেরোতে পারলে সিলেকশন কখনো হবে না। ঠিক আছে, হয়তো WPP সিলেকশন হয়ে যাবে কিন্তু SSC CGL কখনো হবে না। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। কোশ্চেন নাম্বার 27, একটি সমকোণী ত্রিভুজের বলা হয়েছে ভূমি 12 সেন্টিমিটার, অতিভুজ 13 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে আমি একটু আগেই বলেছি একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বা এরিয়ার ফর্মুলা কি না হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে কি বলা হয়েছে, ভূমি বলা হয়েছে, অতিভুজ বলা হয়েছে। তাহলে এখানে ভূমি কত বাবা 12, অতিভুজ কত বাবা 13। তাহলে আমি জানি যে 5, 12, 13 সবসময় একটি ট্রিপলেট। এটা যারা জানে না তারা জেনে নাও যে যখন একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেবে যার 13 হচ্ছে হাইপোটেনিউস, যার 13 হচ্ছে হাইপোটেনিউস বা অতিভুজ, হাইপোটেনিউসের বাংলা কি অতিভুজ, এবং এই 5 আর 12-এর মধ্যে যে কোনো একজনকে যদি ভূমি বলে দেয় তাহলে বেস বলে দেয়, তাহলে অপরজন হবে পারপেন্ডিকুলার। যেমন এখানে 12 বলা হয়েছে ভূমি, তার মানে 5 হয়ে যাবে কি পারপেন্ডিকুলার, এতে কোনো সন্দেহ নেই। তার মানে 5 হয়ে গেল কি আমার এখানে পারপেন্ডিকুলার। যারা এটা মাথায় থাকবে না সে পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে কি বলবে দাদা, এখানে যদি এই 5-এর ভ্যালু যদি এক্স হয় তাহলে বলবো এক্স স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজের স্কোয়ার মানে 13 স্কোয়ার। তাহলে সেখান থেকে এক্স স্কোয়ারের ভ্যালু বের করবো, 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, তার মানে 13 প্লাস 12 25, আর 13 মাইনাস 12 1, তার মানে এক্স স্কোয়ার সমান 25, তার মানে এক্স সমান হচ্ছে 5। এই পদ্ধতিতে করতে যাবে তার কতটা সময় নষ্ট হবে সে তুমিই বলতে পারবে করার পরে। ঠিক আছে, আর যার এই ট্রিপলেটটা মনে আছে সে একদম দেখেই বলতে পারবে 13 তো হাইপোটেনিউস আর 12 বলা হয়েছে ভূমি, তার মানে অবশ্যই 5 হয়েছে লম্ব। ওকে, তাহলে 5 যখনই লম্ব হয়ে গেল তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু 12 ইন্টু 5, তাই তো 12 5 60, তার অর্ধেক করলে 30, অপশন বি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্ন, দুটি ট্রেনের বেগের অনুপাত বলা হয়েছে 7:8। যদি দ্বিতীয় ট্রেনটি 5 ঘন্টায় 400 কিমি অতিক্রম করে তাহলে প্রথম ট্রেনের বেগ কত? তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ তো আমি এখান থেকে পেয়ে যাবো স্টেটমেন্ট থেকে, 400 কিমি যাচ্ছে 5 ঘন্টায়, তাহলে দ্বিতীয় ট্রেনের বেগ কত দাদা 400/5, তাই তো ডিস্টেন্স বাই টাইম, হ্যাঁ কি না? তাহলে 400/5 মানে কত 80 কিলোমিটার/আওয়ার। এবার কি বলা হয়েছে, রেশিও বলা হয়েছে প্রথম ট্রেন, ফার্স্ট ট্রেন আর সেকেন্ড ট্রেনের রেশিও কত গতিবেগের 7:8। অর্থাৎ সেকেন্ড ট্রেনের গতিবেগ আমি পেয়ে গেছি 80, তাহলে 8 10 গুণ করলে 80 হয়, তাহলে 7 10 গুণ করলে 70 হয়ে যাবে প্রথম ট্রেনের গতিবেগ, অপশান সি। নেক্সট প্রশ্ন, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের
বৈধ ভোটের 50% পান এবং 20% ভোট অবৈধ ছিল। যদি মোট প্রদত্ত ভোটের সংখ্যা 7,500 হয় তবে অপর প্রার্থী কতগুলো বৈধ ভোট পেয়েছিলেন, এই হচ্ছে প্রশ্ন। খুব ভালো কথা, বৈধ অবৈধ নিয়ে প্রশ্ন, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন আমি সবসময় বলবো তোমাদের, আগেও আমি বলেছি, আর আগের আমার ক্লাস ফলো করো তারা জানে যে সবসময় নেগেটিভকে সরিয়ে পজিটিভ নিয়ে কাজ করবে, ঠিক আছে। নেগেটিভ দিকে মাথা ঘামাবে না, পজিটিভ নিয়ে ভাববে। যার মানে কি, যে 20% ভোট অবৈধ ছিল, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। 20% ভোট অবৈধ ছিল, তাহলে মোট টোটাল ভোটার যদি 100 ধরে নিই আমি, তার মধ্যে অবৈধ ভোট হচ্ছে 20টা। 100-এর ওপর 20% করলে 20ই হবে, তার মানে অবৈধ ভোট হচ্ছে 20টা। আমি তাহলে অবৈধ থেকে কেটে দেবো, বৈধ ভোটে চলে যাব ডাইরেক্ট। বৈধ, যাকে বলা হয় ইংলিশে ভ্যালিড, ঠিক আছে। ভ্যালিড ভোটার কত, অর্থাৎ 20টা, আমি 20টা দেখছিলাম অবৈধ, তার মানে 20% যদি অবৈধ হয় তার মানে অবভিয়াসলি 80% হয়ে যাবে কি, 80% বৈধ, তার মানে 100-এর 80% মানে 80, ডাইরেক্ট। এখান থেকে আর কোনো কিছু ভাবনা চিন্তা করার দরকারই নেই, একদম অবৈধ যখন দেখছি 20%, তার মানে 80% হচ্ছে বৈধ, তার মানে 100-এর 80% মানে তো 80, ব্যাস, দ্যাটস ইট। এবার কি দেখা গেল, বলছে যে দুজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের 55% পেয়েছে, তাহলে 80 এখন তো বৈধ ভোট, তাহলে এর 55% পেয়েছে একজন, তাহলে একজনটাকে যে 55% পাচ্ছে তার মানে সে হচ্ছে উইনার, তাই তো। আমরা জানি যে 100%-এর মধ্যে 55% যে পেয়ে যায় তার বাকি জনের জন্য পড়ে থাকে 45%, তার মানে যে 55% পাচ্ছে সে হচ্ছে উইনার, তার মানে উইনার মানে যে বিজেতা সে পাচ্ছে কতটা না 55%ই। আমার নির্ণয় করতে হবে যদি মোট প্রদত্ত ভোটের সংখ্যা 7,500 হয় তবে অপর প্রার্থী কতগুলো ভোট পেয়েছে। তাহলে দেখো 80-এর 55% এ পেয়ে গেছে, কে পেয়ে গেছে, উইনার। তাহলে লুজার যে হেরে গেছে সেই অপর প্রার্থী, তাহলে সে কতগুলো ভোট পেয়েছে, তাহলে লুজার পেয়েছে 80-এর 45%, বলবে হ্যাঁ একদম ঠিক, দ্যাটস ইট। এবার 100-এর ভ্যালু বলা হয়েছে কত, এখানে 7500, তাহলে 100-কে কত গুণ করলে 7500 হয়, 75 গুণ করলে, তার মানে এর সঙ্গেও 75 গুণ করলেই আমি পেয়ে যাব প্রদত্ত ভোটের সংখ্যা, যতগুলো ভোট অপর প্রার্থী পেয়েছে, গল্প শেষ। 25 এখানে 4, 25 এখানে 3, 4 20, তাহলে দেখো 45 দুগুণে হচ্ছে কত, 900, 903 হচ্ছে কত, 2700। অপশান ডি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। তো যেভাবে আমি প্রশ্নের সলিউশন দেখালাম সেইভাবে যদি একবার মাথায় ঢুকিয়ে নাও এই প্রশ্নের সলিউশন করতে, নেক্সট টাইম থেকে তোমার বেশি সময়। কোশ্চেন নাম্বার 30-তে কী বলা হয়েছে না, দুটি সংখ্যার অনুপাত 3:4, দুটো সংখ্যার অনুপাত বলা হয়েছে। আর কি বলা হয়েছে, সংখ্যা দুটোর গসাগু বলা হয়েছে 4, সংখ্যা দুটোর লসাগু নির্ণয় করতে হবে। আমি জানি দুটো সংখ্যার রেশিও যখন বলা থাকে, রেশিওর প্রত্যেকটা টার্মের সঙ্গে যদি আমি গসাগু গুণ করে দিই তাহলেই সংখ্যা দুটো পাওয়া যায়। তাহলে এর সঙ্গে গসাগু মানে কি 4 গুণ করবো, এর সঙ্গে 4 গুণ করবো, করলে কত পাবো 12, আর এখানে পাবো 16, তাহলে সংখ্যা দুটো হচ্ছে 12 আর 16। তাহলে 12 আর 16টা আমাকে এলসিএম নির্ণয় করতে হবে। যদি এখানে 12, 16 ছোটো ছোটো সংখ্যা বলে তুমি এলসিএম খুব সহজে বলতে পারছো, যদি তুমি তা না করতে তুমি ডাইরেক্ট 12, 16 করার দরকার ছিল না। দেখো এখানে দুটোই সংখ্যা আছে, 4 আর এখানে 3, তাহলে 4-এর হাইয়েস্ট আমি দেখতে পাচ্ছি কত আছে এখানে, 4-এর স্কোয়ার, তাই তো। 4 হাইয়েস্টের পাওয়ার কত আছে, বা 4 কতবার সবথেকে বেশি কতবার আছে না 2বার, তার মানে 2বার 4 লিখে দাও, আর একবারই তো 3 আছে, একবার 3 লিখে দাও। এটাই হচ্ছে আমার এলসিএম বা লসাগু। তাহলে 4 4 16 3 48, অপশান এ হয়ে যাবে প্রশ্নের সঠিক আনসার। ইট ইজ ক্লিয়ার, আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইচ অ্যান্ড এভরিওয়ান, এতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর একভাবে করতে পারতে, সেটা কি, তুমি যদি করে ফেলতে গুণ, দেখো এখানে কত 12 আর এখানে হচ্ছে 16, তাহলে লসাগু হবে সেই সংখ্যাটাই যে সংখ্যাটা 12 দিয়েও পুরোপুরি ভাগ যায়, 16 দিয়েও পুরোপুরি ভাগ যায়। তাহলে এখানে 4টে অপশান আমাদের কোন সংখ্যা সেই সংখ্যা না, সেটা হচ্ছে একমাত্র 48। তাহলে 48 দেখো 12 দিয়েও ভাগ যায় পুরোপুরি, 16 দিয়েও পুরোপুরি ভাগ যায়, বাকি আর কোনো সংখ্যা যায় না, ঠিক আছে। বাকি আর কোনো সংখ্যা 12 দিয়ে এবং 16 দিয়ে দুটো দিয়ে পুরোপুরি ভাগ যায় না। ইটস ক্লিয়ার, বলবেন জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। তাহলে এই দুটো মেথডেই তুমি কিন্তু ট্রায়াল অ্যান্ড এরর মেথড দিয়ে খুব সহজেই প্রশ্নের আনসার করতে পারবে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 31, A:B:C বলা হয়েছে 2:3:4, A/B, B/C আর C/A এর রেশিও নির্ণয় করতে হবে। যা বলেছে তাই করে ফেলো, মানে কি, এখানে ধরে নাও A এর ভ্যালু 2, B এর ভ্যালু 3 আর C এর ভ্যালু 4, তাহলে A/B কত হবে, দাদা A/B হয়ে যাবে 2/3, এর ভ্যালু কত 2 আর B এর ভ্যালু 3, তো 2/3। B/C কত হবে না 3/4, C/A কত হবে অর্থাৎ 4/2, দ্যাটস ইট। এবার আমি কি বলেছি, এই যে রেশিওটা এটা হচ্ছে কমপ্লেক্স রেশিও, তাহলে সিম্পল রেশিওতে ট্রান্সফার করবো কী করে না, হরে যারা বসে যাদের এলসিএম দিয়ে প্রত্যেকটা টার্মকে গুণ করে দাও। 3, 4 আর 2 এদের এলসিএম কি 12, এদের এলসিএম কত 12, তাহলে 3, 4 আর 2 এলসিএম কত 12, 12 দিয়ে প্রত্যেকটা টার্মকে গুণ, মানে 2 এর 3 × 12, 3
3 4 ইন্টু 12 এগুলো কিন্তু মুখোমুখি হবে, কিন্তু লেখার কোনো প্রয়োজন নেই। 4 2 ইন্টু 12 এগুলো মুখোমুখি তুমি বুঝবে। দেখো 3 আর 12 কাটাকুটি করলে কত হচ্ছে? 4 হচ্ছে। 3 আর 12 কাটাকুটি করলে 4 হচ্ছে, তাহলে 4 ইন্টু 2 কত হচ্ছে? 8। 4 আর 12 কাটাকুটি করলে 3 হচ্ছে, তাহলে 3 ইন্টু 3 মানে হচ্ছে কত? 9। 2 আর 12 কাটাকুটি করলে 6 হচ্ছে, তাহলে 6 ইন্টু 4 দ্যাট ইজ হচ্ছে 24। দ্যাটস ইট। এটুকুই হচ্ছে তোমার কাজ। 8:9:24 অপশান বি হয়ে গেল প্রশ্নের সঠিক আনসার। তাহলে এই ছিল আজকের 31টি প্রশ্নের সমাধান। নেক্সট দিন আরও 15টি প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা আশা করবো এই ক্লাসটি থেকে অনেক কিছু শিখতে পেরেছো। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে, আর তোমাদের আর কোনো কিছু কোয়ারি থাকলে সেটাও আমাকে জানাবে। ওকে, তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ হয়ে যাও, তার সঙ্গে সেখানে আমাদের ফোন নাম্বারও দেওয়া আছে, তুমি আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করেও জানতে পারবে। হ্যাঁ, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্কও দেওয়া হয়েছে, যেখানে ডেলি বেসিসে তুমি তোমার প্রশ্নের কোয়ারি, যদি কোনো অঙ্কের প্রশ্নে প্রবলেম হয়, সেই প্রশ্নটা তুমি সেখানে পুট করতে পারো। সেখানে আমি অথবা সেখানে আরও অনেক ক্যান্ডিডেট আছে যারা তোমাদের মধ্যে প্রিপারেশন নিচ্ছে, বা অনেক দাদারাও আছে যারা অলরেডি চাকরি পেয়ে গেছে, তারাও তোমাদের এই প্রশ্নগুলো সলভ করতে সাহায্য করবে। ওকে গাইস, চলো আজকের মধ্যে এখানে বিদায় নিলাম। টাটা।